আজকে একটা বিশেষ দিন। এ কারণে যে জানেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগ এর মামলার রায়ের আগামীকাল ঘোষণা হবে 13 তারিখ। তার উপর ঠিক সেই মুহূর্তে সে যে দলের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, তিনি তার দল থেকে কর্মসূচি গ্রহণ করেছেন ঢাকা লকডাউন। এখন প্রশ্ন হলো যে বিচার কিভাবে হচ্ছে সেটা আপনারা সকলে অবহিত আছেন, থাকার কথা। যারা রাজনীতি চর্চা করেন, রাষ্ট্রচিন্তা করেন, তারা সবাই জানে সে বিচারটা কিভাবে হচ্ছে। তার অ্যাডভোকেট সরকারের, তার পক্ষের অ্যাডভোকেট সরকারের, আদালত তো সরকারের অবশ্যই, অর্থাৎ একই পক্ষ বিচার করছে, সেটা তো চলছে। সেই বিচারের রায় কেমন হবে, এবং তার সাথে আরেকজন অভিযুক্ত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই দুইজনের রায় বিচার আগামীকাল ঘোষণা করার কথা। এই ঘোষণাটা আসছে কিন্তু 23 অক্টোবর। ঘোষণা দেওয়া হয়েছে যে 13 তারিখে এই মামলার রায় ঘোষণা করা হবে, এবং এর পরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কর্মসূচি দেওয়া হয়েছে। তো সেই কর্মসূচিটা মূলত আমার দৃষ্টিগোচর হয়েছে আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার বা একজন শীর্ষ নেতা তার সোশ্যাল মিডিয়ায়, জাহাঙ্গীর কবির নানক সাহেব, এবং আমি সেটা পাওয়ার পর একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম যে এই মুহূর্তে কর্মসূচি দিয়ে ভালো ফলাফল কিংবা হবে বলে আমি বিশ্বাস করি না, এবং আরও রাজনৈতিক বিবেচনা নিয়ে এই কর্মসূচি ঘোষণা দেওয়া উচিত ছিল। তো আমি প্রথমেই আমার বক্তব্য সঠিক হয় না, আমার কথা সঠিক হয় না, কিন্তু কারণ আজকে 12 তারিখে আমি যা জানতে পারলাম এবং দেখতে পারলাম এবং বুঝতে পারলাম, তাতে মানে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা যে তৎপরতা বাংলাদেশে এবং ঢাকা শহরে চালাতে সক্ষম হয়েছে, সেটা সত্যি আমি ভাবতে পারিনি। সবসময় তো ধারণা এবং বিশ্বাসের জায়গাটা একরকম থাকে না। সেদিক থেকে বিবেচনা করে আমি দেখলাম আজকে যে একটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, তার মানে এখন আন্ডারগ্রাউন্ডে আছে। আন্ডারগ্রাউন্ডে থাকা একটা রাজনৈতিক দল এবং যার শীর্ষ নেতারা দেশের বাইরে আছে, ঠিক সেই মুহূর্তে তারা কতটুকু ভালো করতে পারবে। এবং কর্মীরা নির্যাতিত, নিষ্পেষিত, কর্মীরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, নানা রকম বিপর্যয়ের মধ্যে আছে। সেই কারণে আমার ওই ধারণাটা এরকম ছিল। কিন্তু এখন দেখছি সরকার বিস্তর, গতকাল থেকেই দেখতে পাচ্ছি যে সরকার বিস্তর ধরপাকড়, এবং সারা বাংলাদেশে ধরপাকড় সহ ঢাকা শহরের হোটেলের বিভিন্ন আবাসিক হোটেলগুলিতে যেভাবে চেক করা হচ্ছে, এবং যেসব ঘটনা আজকে দিনে পর্যন্ত জানতে পারলাম, তাতে আমি অবাক হয়ে গেলাম। এবং আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম যে যদি নিষিদ্ধ ঘোষিত না হতো তাহলে তাদের পক্ষে কাজ করা কঠিন ছিল। তো নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সবসময়ই গোপনে কাজ করে, এবং যেটা ভয়ঙ্কর এবং ভয়াবহ। অর্থাৎ কারো কণ্ঠ যদি আপনি রোধ করেন, সেখানে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যেটা দেখা যায় না। যে প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার আগে দেখতে পাওয়া যায় এবং বুঝতে পারা যায়, তার আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কিন্তু যখন আপনি অনুমান দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, জানতে পারছেন না, কারণ সেটা গোপনে করছে, তো সে কারণে সেটার রূপ এবং আকার ভয়ঙ্কর হয়। তো সেই আকারটাই ধারণ করেছে। অর্থাৎ গোপন সংগঠনেরা যেভাবে কাজ করে এই উপমহাদেশে, ঠিক আওয়ামী লীগ এখন সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এছাড়া প্রকাশ্য দিবালোকে ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই কথা বলে। এবং জাতিসংঘে আওয়ামী লীগের পক্ষ থেকে যে এই বিচারের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, যে এই বিচারটা সঠিক মতো হচ্ছে না এবং অন্যায়, অমূলক, আমাকে আমার আইনজীবী নাই ইত্যাদি অভিযোগ,
অভিযুক্ত করা হয়েছে এবং তারা সেটা আমলে নিয়েছে। সেই আমলের ধারাবাহিকতায় একজন ব্রিটিশ আইনজীবী লরেন্স তিনি আবার এখানে নক করেছেন, মানে জানিয়েছেন যে ব্যবস্থা গ্রহণের জন্য। যে সেই রকম একটা পরিস্থিতিতে কালকের পরিস্থিতিটা কেমন হতে পারে। নজরুল ইসলাম ইজ ওয়াচিং, এমডি মুকুল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তো পরিস্থিতিটা কেমন হতে পারে, তো কালকের পরিস্থিতিটা আমি মনে করি যে আজকের পরিস্থিতির উপর ভিত্তি করে আমি বলছি যে কালকের পরিস্থিতিটা ভালো হবে এরকম আশা করার আর কোনো সম্ভাবনা নাই। যেটা ইতিপূর্বে আমি 5 দিন আগে বলেছিলাম নানক সাহেবকে উদ্দেশ্য করে, যে আপনি কোন রাজনৈতিক বিবেচনায় কিসের উপর ভিত্তি করে এই বিশাল কর্মী বাহিনীকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। সেই দিক থেকে বিবেচনা করলে আমার সেটা ভুল হয়েছে এবং আমার এই ধরনের ধারণাটা সঠিক হয় নাই। এইরকম আমার অনুমান করে বলাটা ঠিক হয় না। কারণ সেটার কারণ কি, যুক্তি হলো এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সম্পর্কে আমার ধারণা আছে, সম্যক বা অল্প ধারণা আছে, কিন্তু আওয়ামী লীগের মতো সংগঠন নিষিদ্ধ হলে যে কাজ করতে পারবে সেটা, কারণ আওয়ামী লীগ যারা করে তাদের সমাজে, রাষ্ট্রে, দেশে, জাতিতে কিন্তু একটা সামাজিক পরিচয় আছে, অবস্থান আছে, এটা অস্বীকার করা যাবে না। তাদের যে আসলেই 35%-এর উপর ভোট আছে, এইটা কিন্তু আপনারা দেখছেন যে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, তারা উভয় টানাটানি করছে। অর্থাৎ তাদের শক্তি আছে, সামর্থ্য আছে এবং সেইটাকে তারা এই মুহূর্তে মানে জানান দিতে পারছে। এত বড় বিপর্যয়ের পর আজকে যেটা দেখলাম সেটা সত্যিই ভয়াবহ। সেই বিবেচনায় আমি বলছি যে আগামীকাল হয়তো পরিস্থিতিটা খারাপের দিকে যেতে পারে। কর্মসূচিটা আমি ইতিমধ্যেই খুব চিন্তার মধ্যে ছিলাম যে আদৌ কি আমরা একটা ভালো পরিস্থিতির দিকে থাকতে পারবে, এবং সরকারের আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের পক্ষ থেকে যে তৎপরতা লক্ষ্য করা গেছে সেটা সত্যি আরো অবাক করার মতো। মানে আওয়ামী লীগ যতটা না আপনার তৎপর, তার চেয়ে আমি দেখছি যে সরকার তৎপর এবং সরকারের তৎপরতা এটাকে ত্বরান্বিত করছে। সেই সাথে এনসিপির কার্যালয়ে একজন পেট্রোল বোমা মারতে গিয়ে যাকে ধরা হয়েছে, প্রথমে তাকে ছাত্রলীগ বলে বা আওয়ামী লীগ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পরবর্তীতে জানা গেল যে ছাত্র শিবিরের কর্মী। এখন যে ঘটনাগুলি ঘটছে এগুলি কি আদৌ আওয়ামী লীগ করেছে, কারণ না অন্য কোনো সংগঠন অন্য কোনো সমস্যা সৃষ্টি করার জন্য করেছে? এরকম নানান প্রশ্ন আজকে রাজনীতির রাজধানী ঢাকার শহরে ঘোরপাক খাচ্ছে। আমরা অপেক্ষায় থাকি, দেখি আগামীকাল কি হয়। আগামীকালকের পরিস্থিতিটার উপর নির্ভর করবে যে আওয়ামী লীগের শক্তি এবং আওয়ামী লীগ সত্যিই যে একটা রাজনৈতিক সংগঠন এবং আওয়ামী লীগের পরিস্থিতিটা কেমন হবে এবং তাদের রাজনৈতিক এই আশা আকাঙ্ক্ষার জায়গাটা কালকে তারা নতুন করে হয়তো জানান দেবে। এবং ইতিপূর্বে আজকের পরিস্থিতিতে নিশ্চয়ই আপনারা অবলোকন করেছেন, জানান দিয়েছে অধ্যক্ষ শাহ আলম সাহেব, সাবেক এমপি আমাদের পিরিজপুর 2 আসনের, তিনি আছেন, ওয়াহিদুল ইসলাম আলম হাসান ইসলাম সাহেব আছেন, খান তালুকদার এবং খান অনেকে আছেন। আমি ঠিক চোখে এবং অসুস্থ শরীর, আমার চোখে একটু কাজ করছে না, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে এই মুহূর্তে আমরা কি হতে যাচ্ছি যে আমি ভাবতেই পারি না, যে জন্য আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। জাহাঙ্গীর কবির নানক সাহেব যখন এই কর্মসূচি লকডাউন এবং ঘোষণা করেন, কর্মীদেরকে ঢাকায় আসতে বললেন, তখন আমি কিন্তু বলেছিলাম যে এটা রাজনৈতিকভাবে আরও কৌশলী হওয়া উচিত ছিল। কিন্তু আজকের পরিস্থিতি সারা বাংলাদেশের যতটুকু আমি জানতে পেরেছি এবং শুনতে পেরেছি, দেখতে পেরেছি, তাতে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম এবং আমার সেই ভুল বিশ্লেষণের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি যারা আমার দর্শক এবং শ্রোতা আছে। তো সেখানে এই যে গ্রামীণ ব্যাংকের উপর আক্রমণ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর একটা থানা আছে, সেখানে একটা গ্রামীণ ব্যাংকের উপর আক্রমণ হয়েছে, এছাড়া আরো কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ হয়েছে। এখন ওই প্রশ্নটা আবার ঘোরপাক খাচ্ছে এবং সেলিম ফরাজি ঘোরপাক খাচ্ছে যে গতকালকে এনসিপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করতে যে ছেলেটাকে আটক করা হলো, তাকে প্রথম দিকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বলে চালিয়ে প্রচার করা হলো এবং সারা দেশ মানুষ জেনে গেল, কিন্তু পরবর্তীকালে জানা গেল তিনি ছাত্র শিবিরের কর্মী। এই রহস্যটা কিন্তু আরো
একটা রাজনৈতিক উৎকণ্ঠার সৃষ্টি করলো। তাহলে খুলনায় এনসিপির কার্যালয়ে আজকে যে হামলা হয়েছে এবং যত হামলা হয়েছে, গাজীপুরে একটা জায়গায় হামলা হয়েছে, এগুলি কি তাহলে ছাত্র শিবির বা অন্য কেউ করছে, বা কোনো একটা রহস্যময় মহল থেকে যদি হয়ে থাকে? তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ দেশটাকে সংঘাতের দিকে নিয়ে যাওয়া, তাদের স্বার্থ রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করা, তাদের স্বার্থ দেশের আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত ইসলাম যে একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এবং মুখোমুখি অবস্থানে এগিয়ে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ একটা বৃহৎ ভূমিকা পালন করতে পারে বলে তারা উভয় দলই বিশ্বাস করে। কাজী সোহাগ, কাজী মোহাম্মদ মনির হোসেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সে কারণে আওয়ামী লীগকে এই মুহূর্তে বিএনপি কাছে টানছে, জামাতও কাছে টানছে। এর কারণ কি? তাদের এই সংঘাত মূল শক্তি আওয়ামী লীগ। আগামী নির্বাচন যদি হয়, সেখানে মূল শক্তি আওয়ামী লীগ। তার মানে বাংলাদেশের রাজনীতিতে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি। আমি কতটুকু সার্থক হব তা তো আমি জানি না, কিন্তু গরিবের রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তার জায়গা থেকে তো আমি বন্ধ হতে পারি না। সে কারণে চাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শক্তি। সুতরাং যারা আওয়ামী লীগের অপরাধী, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়া করানোটা নিশ্চয়ই অপরাধ নয়, কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে, একটা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছিল একটা বড় ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। এখন বলতে পারেন যে কারা এটা করেছে? যারা করেছে তাদেরকে আমি সরাসরি নাম বলতে, জামাত ইসলাম ক্ষমতায় খুব কাছাকাছি অবস্থান করছে এবং একটা রাষ্ট্রের জয় জয় করার অবস্থা চলছে। সেই জামাত ইসলাম কিন্তু সবসময় ভুল করে আসছে। মানে সবসময় হাতির সাথে পিঁপড়ার প্রেম হয় না। হাতির সাথে পিঁপড়ার প্রেম হয়, বা পিঁপড়ার সাথে কি হাতির প্রেম হয় না। ৭১ সালে ভুল করেছে, ৪৭-এ ভুল করেছে এবং ২৪-এ ভুল করেছে। তারা সবসময় ভুল রাজনীতির মধ্যে আছে এবং থাকছে। সেই কারণে আমি ওই কথাটা উল্লেখ করলাম যে হাতির সাথে পিঁপড়ার প্রেম হয় না। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করছে এবং আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচনের আয়োজন করছে ক্ষমতা, এবং নির্বাচনটা চাচ্ছে না জামাত। আবার এখানে অনেক মারপ্যাচ বা রাজনৈতিক রঙ্গলীলা চলছে। সেটা জামাত নির্বাচন চাচ্ছে না, কারণ নির্বাচনে জনগণের মুখোমুখি দাঁড়ালে তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না। কারণ আওয়ামী লীগের শক্তিটা যেই দিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোভাব যেদিকে অবস্থান করবে, তারাই শক্তিশালী হবে। পাশাপাশি সংঘাতের কথা যদি বলি, তাহলে সংঘাতে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের মধ্যে সংঘাত হলে সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থানটাও শক্তিশালী। অর্থাৎ আপনি যে দিকে বিবেচনা করেন, আজকের ঘটনাবলী এবং রাজনৈতিক প্রেক্ষাপট এবং কালকে যে রায়টা হবে, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ একটি রাজনৈতিক শক্তি, এটা নিঃসন্দেহে এবং নিঃসংকোচিত্তে বলা যায়। তবে অপরাধ যদি কেউ করে থাকে, সে অপরাধের বিচার হতে হবে বিচারিক প্রক্রিয়ায়। আপনি যে কোনো হেনতন প্রক্রিয়ায় যে কোনো মানুষকে বিচারের সম্মুখীন দাঁড়া করাতে পারেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা যাক আগামীকাল 13 তারিখ লকডাউন কি হয়। তবে শান্তি চাই। দেশটা সংঘাতের পথ থেকে একটি শান্তির পথে ফিরিয়ে আনুন। সেজন্য আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক শান্তি বা রাজনৈতিক পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টা করা, পিঁপড়ার সাথে হাতির প্রেম, হাতির সাথে পিঁপড়ার প্রেম। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।